প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম রক্তরাঙা টেইল। এখন শুরু করছি পঞ্চম অংশ। হার্ট এগিয়ে গেল স্থির দৃষ্টির নীল চোখের লোকটার দিকে। লোকটা ভয়ানক কিন্তু উগ্র নয়। হার্ট বুঝল ঝামেলা হলে রনি তা সামলাবে, কিন্তু গায়ে পড়ে লাগতে যাবে না যে কোনোখানে। বলল হার্ট, শুনলাম তুমি আমার ভাইয়ের সাথে শেষ কথা বলেছ। ঠিকই শুনেছ। লোকটা কে তা বুঝতে পারছে রনি, কিন্তু রটনা সত্ত্বেও সে বুঝতে পারছে ওর সাথে তার বিরোধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ও খুব খারাপভাবে আহত হয়েছিল, কিন্তু আমি যখন ওর জন্য ডাক্তারের খোঁজে আসি তখন সে বেঁচেই ছিল। আমার অনুপস্থিতিতে কেউ ওকে গুলি করে হত্যা করেছে। শহরে ওই ঘটনার অন্তত ৬-৭ রকম বিভিন্ন বর্ণনা চালু আছে। একটার সাথে আরেকটার কোনো মিল নেই। ড্যাশারকে অভিযুক্ত করার সব রকম চেষ্টাই চলছে। ওর মৃত ভাইয়ের সম্পর্কে পরিষ্কার বক্তব্য ব্যাপারটা সহজ করে দিল। এটা ও বেঁচে না থাকলে আমি বানিয়ে বলতে যাব না। ওর মন্তব্যটার মধ্যে নির্ভেজাল সত্যের একটা গন্ধ রয়েছে। কয়েকজন মাথা ঝাঁকিয়ে সায় দিল, কিন্তু অ্যাডাম ঘটনা ওর মন মতো এগোলো না দেখে অস্থির বোধ করছে। ওরা দুজন একটা টেবিলে গিয়ে বসলো। কথা বলছে কিন্তু সব শুনতে পাচ্ছে না অ্যাডাম। ড্যাশার আর হার্টের সাক্ষাতে সে যা ঘটবে আশা করেছিল তার কিছুই ঘটল না। এই সময়ে ডাক বেইলি বারে ঢুকলো। অ্যাডামি ওকে প্রথম খেয়াল করেছে। ওর ভুরু একটু কুচকালো। রনিও ওকে লক্ষ্য করলো এবং সাথে সাথেই সাবধান হলো। আউটল লোকটা সোজা বারে গিয়ে একটা ড্রিঙ্কের অর্ডার দিল। ওর চোখ দুটো বারের চারপাশে একবার ঘুরে এলো, কিন্তু কাউকে ইশারা দিলেও বলে মনে হলো না। সে রনিকে চিনতে পারলেও তার কোনো চিহ্ন দেখা গেল না। হার্ট খেয়াল করেছে কিনা জানে না রনি। আমি তোমাকে ছাড়া আর কাউকে বলিনি। আমি ওদের গোপন আস্থানাও খুঁজে বের করেছি। আমি ওদের ট্র্যাকও দেখেছি। কোনো লোকেশন না দিয়ে গত দুদিনে ঘটনা সে ফিনলেকে বলল। ওর কথা শুনে যেটুকু সন্দেহ ছিল ওর মনে, সেটাও দূর হয়ে গেল। হার্ট ওর সরাসরি বক্তব্য পছন্দ করেছে। কঠিন লোক সে। ওর ভাইকে যে মেরেছে সে এ নয়, এই ব্যাপারে সে নিশ্চিত। সকাল হওয়ার আগেই 7 পাইন্সের লিবারি আস্তবলের খড়ের বিছানা ছেড়ে রকিং কেয়ের দিকে রওনা হলো রনি। টপার সকালের ঠান্ডা হাওয়ায় দ্রুত ছুটল। নাস্তা খাওয়ার সময় মতোই রাঞ্চে পৌঁছে গেল সে। দেখল শোরটি মাইক ওর আগেই রাঞ্চে পৌঁছে গেছে। করালে কাজ করছে সে। শোরটি আর চোখে ওর দিকে চাইল। তুমি যখন বলেছিলে এখানে অনেক কাজ আছে, ঠাট্টা করনি, বুঝতে পারছি। এন্টিলোপের পূবে অনেক গরু ক্যানিয়নের ভিতরে আছে। চোখ দুটো খোলা রেখো, পরামর্শ দিল রনি। তুমি হ্যারি আর কিডের সাথে কাজ করবে। কোনো ঝামেলা শুরু করতে যেও না, কিন্তু কারো দুর্ব্যবহারও সহ্য করতে বলছি না। 3H কোনো গরু দেখলে ওদের পূব দিকে তাড়িয়ে দিও। হেনরি ব্যাংক হাউস থেকে বেরিয়ে এলো। ওর চালচলন একটু উদ্যত খেয়াল করলো রনি। অল্পক্ষণ ওকে লক্ষ্য করে চোখ ফিরিয়ে নিল সে। রজার কাজের মানুষ, কিন্তু হেনরির সাথে ওর মোটেই বনে না। রজারকে সে খেয়াল করেছে, কিন্তু হেনরির থেকে দূরে থাকলেই সে ভালো কাজ করে। রজার, তুমি আজ টেরির সাথে কাজ করবে। গরুগুলোকে তাড়িয়ে ম্যান্ডালে স্প্রিংসের কাছে জড়ো করো। তোমরা যারা খড়ের গাদা নিয়ে কাজ করছো, তোমাদেরও ওই একই কাজ। আর আমি? হেনরি জানতে চাইল। তুমি আমার সাথে যাবে। আমরা রোজ বাড়ির দিকে যাব। ওর চেহারায় কিছু চকচক করে উঠল, কিন্তু আমি তো রজারের সাথেই কাজ করি।
আমরা দুজনে চমৎকার আছি। হ্যাঁ, কিন্তু আজকে তুমি আমার সাথে যাবে। আমরা রোজ বার্ডের দিকে যাব। তুমি আর আমি একসাথেই যাব। রোজ বার্ড, র্যাবিট হোল আর ওগারলোফের কাছে মরুভূমিটাও একটু দেখে আসবো। কার্পোকে সাবধান করেছে যে রোজে বার্ডের কাছেই কোথাও ওকে অ্যাম্বুশ করে হত্যা করার চেষ্টা করা হবে। এটা খুবই সম্ভব যে হেনরি নিজেই এর সাথে জড়িত আছে, কিন্তু লোকটা যদি তার সাথেই থাকে তবে তার পক্ষে হত্যাকারীদের গোপনে খবর দেওয়াটা সম্ভব হবে না। সেই সাথে ওই বিশাল লোকটা সম্পর্কে আর অচেনা এলাকা সম্পর্কেও তার জ্ঞান বাড়বে। পূবের আকাশে রিজের মাথায় সূর্যটা মাত্র উকি দিয়েছে। এই সময়েই ওরা রওনা হয়ে গেল। হেনরিকে কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে, কোনো কথাই বলছে না সে। ওর পাশাপাশি রোজবার্ড ক্যানিয়নের দিকে এগোচ্ছে রনি। গরু চুরি, হঠাৎ বলে উঠল রনি। ওটা এই এলাকার জন্যে শেষ। 1 মাসের মধ্যেই আমরা ওটা শেষ দেখে ছাড়ব। এই দলটা খুব অসাবধান হয়ে উঠছে। স্টেজ ডাকাতদের থেকেও ওরা খারাপ। এখন পর্যন্ত ওদের কেউ কিছু করতে পারেনি, মন্তব্য করলো হেনরি। ওর মুখের ভাবে কৌতুক। এখনো পারেনি, এটা ঠিক, স্বীকার করলো রনি। কিন্তু ওদের গোপন আস্তানা এখন আর ওদের কোনো কাজে আসবে না। কোন আস্তানা? অবাক হয়েছে হেনরি। আর ওটা কেন কাজে আসবে না? গতকাল আমি ওখানে গেছিলাম, যেন কোনো গুরুত্বই নেই এভাবে কথাটা বলল সে। ওখানে দুজনের সাথে দেখা হলো। একজন ডাক বেইলি, অন্যজন ট্রেসার। লারামি ওখানে ছিল না। হেনরি যে অবাক হয়েছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তার মানে তুমি ওদের গোপন আস্তানা খুঁজে পেয়েছো? মাথা ঝাঁকালো রনি। ইচ্ছে করে খুব সাব ইচ্ছে করে খুব সাধারণভাবেই কথাটা বলল সে। ওখানে ডাক আর টেসার ছিল। বেইলিকে চিনি না, কিন্তু টেসারকে চিনি। খুব সাংঘাতিক লোক। হ্যাঁ, কঠিন লোকই ছিল সে, স্বীকার করলো ড্যাশার। খুব খারাপ লোক, কিন্তু সে এখন কবরে। কি বললে? অবাক হয়ে প্রশ্ন করলো সে। টেজার মারা গেছে? হ্যাঁ, সে নিজেকে যতটা ফার্স্ট মনে করেছিল তা সে ছিল না, তাই মারা পড়েছে। এই ব্যাপারে কিছুই সে শোনেনি। কর্ন প্যাসের পোকার খেলার কথা সে শুনেছে, কিন্তু টেসারের মতো ফার্স্ট গানকে হারানো এটা একটা অচিন্তনীয় ঘটনা। এদেশে ঢোকার পথে এদেশের সব থেকে ফার্স্ট পিস্তলবাজকে ড্যাশার প্রায় ঠেকিয়ে দিয়েছিল। লং হিউবার্টও শক্ত মানুষ, কিন্তু এর সামনে দাঁড়াতে পারেনি। এই লোকই স্বেচ্ছায় কর্ন প্যাসের মতো জায়গায় গিয়ে বেরিয়ে এসেছে। ওখান থেকে বেরিয়ে সে নিশ্চয় ডাকাতদের গোপন আস্তানায় গিয়েছিল এবং টেসারের মতো লোককে হত্যা করে বেরিয়ে এসেছে। একটু অস্বস্তি ভরেই নিজের অবস্থাটা বিচার করে দেখল সে। বছরখানেক ধরে গরু চোদ্দের সাথে সহযোগিতা করে লাভের অংশ নিয়েছে হেনরি, কিন্তু আজ সত্যিই সে ভয় পেয়েছে। রনি কি ওর সম্পর্কে জানে? এত কিছু সে এই অল্প সময়ের মধ্যে কিভাবে জানল? এবং রোজ বার্ডে যাবার সঙ্গী হিসেবে তাকেই কেন সে বেছে নিল? ও কি সবই জানে? হয়তো ড্যাশার তাকে মারার প্লট সম্পর্কেও জানে, তাই ইচ্ছে করেই ওকে সাথে নিয়ে রোজ বার্ডের দিকে যাচ্ছে। হয়তো ওকেই কোনো ফাঁদে ফেলার মতলব আছে ওর। কাপুরুষ নয় হেনরি, কিন্তু তবু কেন যেন ওর ভয় করছে। লোকটা কি ওকে কোনো ফাঁদে ফেলার চেষ্টায় আছে? অজ্ঞ মানুষের সন্দেহ অনেক বিচিত্র দিকেই যায়। রনি কি আর কতটা জানে তা হেনরি আজ করতে পারছে না। এই লোকটা আসার পর থেকে যা ঘটেছে আর ওর সম্পর্কে যা শুনেছে তাতে সে ঘামতে শুরু করলো। তাছাড়া রোজ বার্ডের দিকে যাওয়ায় সে নার্ভাস বোধ করছে। সে ওদের খবরটা না দিতে পারলে ফাঁদটা কার্যকর হবে না।
কিন্তু পোকার হ্যারিস ওর উপর প্রচণ্ড ক্ষেপেছে, কারণ ওর কাছে তার দারুণ হার হয়েছে। নিজেকে হেনরি প্রচণ্ড শক্ত লোক মনে করে, কিন্তু একে একে সে প্রচণ্ড ভয় পাচ্ছে, ভীষণ ভয়। তার জীবন নাশেরও সম্ভাবনা রয়েছে। যে টেসারের মতো ফার্স্ট লোককে যে শেষ করতে পারে, সে অনেক কিছুই করতে পারে। ঘামছে সে। এই লোকের সাথে রোজবাডে যেতেও ওর ভয় করছে। সন্দেহ নেই লোকটা ভয়ানক। ওর ভয় হচ্ছে কেউ হয়তো পাহাড়ের মাথা থেকে ওদের লক্ষ্য করছে। যে কোনো সময়ে গোলাগুলি আরম্ভ হতে পারে। রনিকে মারতে গিয়ে যদি হেনরিও মরে, তাতে বিলের ঘুম নষ্ট হবে না। বিশাল লোকটার সংখ্যা ক্রমাগত কেন বৃদ্ধি পাচ্ছে, তার কারণ আজ করতে রনির মোটেও অসুবিধা হচ্ছে না। ওর চোখ দুটো এখন অত্যন্ত সতর্ক হয়ে উঠেছে। মাটিতে কোনো ট্র্যাকই দেখা যাচ্ছে না। তবে যে কোনো গুপ্তঘাতক অবশ্যই চক্র আকারে ঘুরে সুবিধা মতো জায়গায় লুকিয়ে অবস্থান নেবে। জানো, হঠাৎ বলে উঠল ড্যাশার, কেউ যদি একজন মানুষকে অ্যাম্বুশ করে মারতে চায়, তবে সামনের ড্রটাই হবে উৎকৃষ্ট জায়গা। চমকে উঠল হেনরি। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। রনির চোখের দিকে সরাসরি তাকাতে পারছে না। কাঁধ উচালো সে। হতে পারে, কিন্তু এখানে কেউ কাউকে মারতে আসবে কেন? খবর পেয়েছি আমি, এখানে কিছু লোক আছে যারা আমাদের মারতে চায়। আমাদের? আবার নতুন করে চমকানো হেনরি। হ্যাঁ, রাসলাররা রকিং কে এর সব গরুই চায়। আমরা বিরোধিতা করাতেই পারছে না। ওরা তাই সব ফাইটিং হ্যান্ডকেই শেষ করতে চায়। তার মধ্যে তুমি আর আমিও পড়ি। স্বভাবতই আমাকে ওরা চায়। আর ওরা ভাবছে তুমি এই এলাকা এত ভালো করে চেনো যে তুমি হয়তো আমাকে বলে দিতে পারো গরুগুলো কোথায় নিয়ে যাওয়া হয়। কিছু ইউনিয়নভিলের মাইনে যায়, কিছু যায় সেভেন পাইন্সে, তবে একটা বিরাট অংশ অন্যখানে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়। আমার বিশ্বাস ওগুলো উত্তরে আর পশ্চিমে যায়। কথাটা যে কতটা সত্যি, এটা হেনরির চেয়ে বেশি আর কেউ জানে না। সে নিজেই ওই ডাইভে কয়েকবার সাহায্য করেছে। কিন্তু ড্যাশার এটা কেমন করে বুঝলো? সরাসরি প্রশ্নই করে বসলো সে। সহজ। এখানকার পূবে কি ওয়াইয়োমিং আর ইউটা। ওদের কি গরুর কোনো দরকার আছে? ওদের প্রচুর আছে। বাকি রইল কি অরিগন, ক্যালিফোর্নিয়া এবং হয়তো পশ্চিম মন্টানার মাইন। পূবে অল্পই দাম পাওয়া যাবে, কিন্তু উত্তরে বা পশ্চিমে 1.5 থেকে 2 গুণ দাম মিলবে। কিন্তু গরু নেবে কোন পথে? জেসি অ্যাপলগেটের নাম কখনো শুনেছ? কিংবা লাসেন? ওদের একটা জায়গা আছে উত্তর পশ্চিমে। কয়েকটা খারাপ প্যাচও আছে, কিন্তু শুনেছি হাই রক ক্যানিয়নে প্রচুর ঘাস আর পানি আছে। রাসলাররা অনায়াসেই ওই পথে গরু পাচার করতে পারবে। ক্যানিয়নের সরু গিরিপথটার দিকে চেয়ে একটা ময়লা রুমাল বের করে ভুরুর ঘাম মুছল হেনরি। ওরা যদি আজই অ্যাম্বুশ করার পরিকল্পনা নিয়ে থাকে, তবে সামনের গিরিসংকটের মাথা থেকেই গুলি আসবে। ঘোড়ার পিঠে সে ওর ভিতরের ঘোড়ার পিঠে সে ওর ভিতরে ঢুকতে যাচ্ছে। ড্যাশা ঠিক কথাই বলেছে বলে মনে হচ্ছে। এই এলাকা থেকে রাসলিং সে বন্ধ করেই ছাড়বে। রকিংকের এই সেগুন্দ যদি এত ভালোভাবে সব কিছু আজ করতে পারে, তবে ঝুঁকি নেওয়াটা তার কোনো মতেই সঙ্গত হবে না। ওর মুখের ভিতরটা শুকিয়ে গেছে। বারবার জিভ দিয়ে ঠোঁট চাটছে হেনরি। অস্বস্তি ভয়ে আর চোখে একবার রনির
দিকে তাকালো সে, কিন্তু ওস্তাদ পিস্তলবাজ লোকটা শান্তভাবেই সামনে এগিয়ে চলেছে। এর জন্য সামনে কি অপেক্ষা করছে ওর জন্য সামনে কি অপেক্ষা করছে সেটা যদি আজ করেও থাকে, ওর চেহারা দেখে তা বোঝার উপায় নেই। কয়েকবার গরুকে ঘাস খেতে দেখে যেখানে গরু জড়ো করা হবে সেদিকে তাড়িয়ে দিল ওরা, এবং তারপর সংকটের মুখের কাছে পৌঁছে হঠাৎ ঘোড়ার মুখ ঘুরিয়ে একটা ক্ষীণ টেইল ধরে সোজা উত্তর দিকে রওনা হলো রনি। ওর এই কাজে হেনরি নিশ্চিন্ত হওয়ার চেয়ে দুশ্চিন্তাতেই পড়ল বেশি। সে নিজেও এই টেইল সম্পর্কে কিছু জানে না, অথচ ড্যাশার কিভাবে এর অস্তিত্ব জানল। আসলে কয়েক মাইল দূর থেকেই একটা সবুজ এলাকা রনির চোখে পড়েছে। পানির এমন সুন্দর একটা উৎসে পৌঁছার একটা টেইল থাকতেই হবে, এটা সে পুরনো অভিজ্ঞতা থেকে জানে। আরও অনেক গরু ওদের চোখে পড়ল। ওরা দুজনে কঠিন পরিশ্রম করলো। হেনরি রাসলার হলেও অনেক রাসলারের মতো সে ভালো কাউহ্যান্ডও বটে। 2 ঘন্টার মধ্যেই ওরা 200-র বেশি গরু ম্যান্ডালে স্প্রিংয়ের দিকে পাঠালো। এর মাঝেও রনি সতর্ক নজর রেখেছে, কিন্তু আশপাশে কোনো রাইডারের চিহ্ন সে দেখতে পেল না। মনে হচ্ছে ওই টেইলটা একজন লোকেরই তৈরি। ওর খোঁজেই রওনা হবে ড্যাশার। হেনরিকে গরু তাড়িয়ে নেয়ার কাজে রেখে সে টেইল ধরে এগোলো। ঘোড়ার পিঠে চলার সময়েই সে লক্ষ্য করেছে বেশিরভাগ গরুই রকিংকে রাঞ্চের, তবে 3H রাঞ্চেরও কিছু গরু এত ভিতরে চড়ছে। ওদের সাথে একটা ঝোপ বোঝাপড়া হওয়া দরকার। বুড়ো কেসি মারা যাওয়ার পর থেকেই কঠিন লোকের অভাবে রকিংকে রাঞ্চ দুর্বল হয়ে পড়েছে। বুড়ো ছিল বাঘ আর ছেলেটা হচ্ছে ভেড়া। কোনো সাহস নেই, শক্তি নেই, শক্ত নয় সে। চলার পথে বারবার উত্তর পশ্চিমের দিকে দেখছে রনি। ওখানেই একক রাইডারের টেলটা হারিয়ে গেছে। ওদিকে মরুভূমি, কিন্তু ওদিকেই কোথাও আছে হাই রক ক্যানিয়ন, যেখানে ভালো ঘাস আর পানি আছে। কয়েকটা ছোট লেকও আছে ওখানে। এটা পার হওয়া কঠিন কাজ নয়। যে জানে কোথায় পানি আছে সে সহজেই পার হতে পারবে, কিন্তু যে জানে না সে পানির থেকে 10 গজ দূরেও তৃষ্ণায় মারা যেতে পারে, কারণ ওগুলো পাহাড়ের ভাঁজে এমন সব জায়গায় আছে যে আগে থেকে না জানলে খুঁজে বের করা অসম্ভব। এদিকে লোকের অভাবে রকিং কে এর লোক পারত নজর রাখতে পারেন না। এখান থেকে যে অল্প দিন আগেই গরু চুরি করা হয়েছে তার চিহ্ন সে সব জায়গাতেই স্পষ্ট দেখতে পাচ্ছে। ছোট ছোট পাহাড় পার হয়ে চলেছে ও। সামনে ঘোড়ার গাড়িতে একটা লোককে যেতে দেখলো। সাবধানে এগিয়ে নট করলো রনি। হাউডি, খুশি মনেই লোকটা বলল, অনেক দিন হলো এদিকে কোনো মানুষের দেখা পাইনি। তুমি কোন দিকে যাচ্ছ? ওই রকগুলোর দিকে। ওই পাহাড়ের অনেক সোনা আছে, কেবল খুঁজে বের করাটাই সমস্যা। ওর খোঁজেই আমি যাচ্ছি। এখানে কতদিন আছেও? 30 বছর। পাহাড়ের প্রতিটি প্রতিটা ইঞ্চি আমি চিনি, কিন্তু কোনো সোনা এখনো পাইনি। নিশ্চয় এলাকাটা বুনো ছিল তখন, অনেক আউটল বুনো ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু খাবার লোকও ছিল পূবের দিকে, দেখালো সে। আমি বুড়ো কেসিকের ওদিক দিয়ে রাসলারদের তাড়িয়ে নিয়ে মারতে দেখেছি। তুমি দেখেছ? কিন্তু ড্যাকোটা জ্যাক তো খুব শক্ত মানুষ ছিল।
তুমি যদি নিজের চোখে দেখতে, দুটোই ছিল শক্ত দল, কিন্তু রাসলারদের দলকে ওরা একেবারে নিশ্চিহ্ন করে দিন। শক্ত লোক ছিল পুরো কেসি। ড্যাকোটা জ্যাক মরেনি, প্রতিশোধ নিতে ফিরে এসেছিল ভাস্কো গেহাম আর তার দল নিয়ে। কিন্তু বুড়ো গুলি করে ঘোড়ার থেকে ভাস্কোকে ফেলে দিল। সবই আমি নিজে চোখে দেখেছি। ভাস্কোর ঘোড়া গুলি খাওয়ায় সে পড়ে গেল। ড্যাকোটা জ্যাক ওর জন্যে ফিরে এলো। গুলি করে ওকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়ে ওর ঘোড়া নিয়েই পালালো ভাস্কো। ড্যাকোটা জ্যাক ওকে সাহায্য করতে ফিরে আসছিল। হ্যাঁ, এমন ঘটনা আমি আর দুটো দেখিনি। আমার বিশ্বাস সে বুঝেছিল এক ঘোড়ার পিঠে দুজনে চাপলে বুড়ো কেসির ঘোড়ার সাথে পাল্লা দিয়ে ওরা পারবে না, তাই এমন জঘন্য একটা কাজ করলো। এটা হজম করা কঠিন, সত্যিই খুব কঠিন, মন্তব্য করলো ডনি। তা ঠিক, কিন্তু এরা কিন্তু ওটা ছিল ভাস্কো। প্রায়ই ভাবি লোকটার পরে কি হলো। এই এলাকার প্রতিটি ইঞ্চি লোকটার মুখস্থ ছিল। পিস্তলেও ওর হাত ছিল খুব চালু, এবং এর ব্যবহারে সে মোটেও দ্বিধা করতো না। হ্যাঁ, ওর কথা আমি শুনেছি, মন্তব্য করলো রনি। মন্টানায় একজন শেরিফকেও সে হত্যা করেছে। রাঞ্চে ফিরতে ওর বেশ রাত হলো। চীনা রাঁধুনি ওকে রান্নাঘরের দিকে আসতে দেখে বিরক্ত হয়ে তাকালো। সাপার, সে ঠান্ডা অসন্তোষ ভরে সে বলল, সময় মতো কেন আসনি? ব্যস্ত চায় না, হেসে জবাব দিল রনি। একটু কফি দিলেই চলবে, বাকিটা ভুলে দাও। কিছু ভুলবো না, জবাব দিল রাঁধুনি। তুমি কাজ করো, তোমাকে খেতে হবে। দরজা খুলে গেল। চোখ তুলে তাকিয়ে লিসাকে দেখতে পেল রনি। ওহ, তুমি? মনে হলে নিরাশ হয়েছে মেয়েটা। শুনলাম তুমি বেশ ব্যস্ত ছিলে। ওর স্বরটা ঠান্ডা। ঝামেলা পাকানোটা তোমার স্বভাব। কেউ কেউ করে, স্বীকার করল রনি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এর পক্ষপাতী নই। একজন লোক যে দাবি করে ঝামেলা অপছন্দ করে, তার পক্ষে সর্বক্ষণ বিপদের মাঝখানে কাটানোটা মানায় না। ছ্যাৎ করে জ্বলে উঠল মেয়েটা। আমি জেনেছি কনপ্যাসে গিয়ে তুমি গোলমাল বাঁধিয়ে এসেছ। মুহূর্তে সতর্ক হলো রনি। আমি আবার ওখানে কি করলাম? আমার তো কিছুই মনে পড়ছে না। একটা মানুষকে মেরেছ, টেসারকে তুমি খুন করেছ। পুরো 1 মিনিট লিসার দিকে তাকিয়ে থাকলো রনি। হেনরি ছাড়া আর কাউকে সে কথাটা জানায়নি, এবং লোকটা রাত করেই ফিরেছে। সুতরাং কথাটা লিসা ওর কাছ থেকে শোনেনি। তাছাড়া ঘটনাটা ঘটেছে ওদের গোপন আড্ডায়। কেবল বেইলি ছিল তার একমাত্র সাক্ষী। মেয়েটাকে একটু বাজিয়ে দেখতে চাইল সে। তুমি এটা শুনেছ? কি জানো তুমি? এর থেকেই বোঝা যায় লোকজন যে বিষয়ে কিছুই জানে না সেই সম্পর্কেও কথা বলে। এটা আমি নিশ্চিতভাবে জানি, প্রতিবাদ করল লিসা। তুমি ওর সাথে একটা ঝগড়া বাঁধিয়ে ওকে মেরেছ। শহরে সবাই বুঝি এই কথাই বলেছে? আমি শহরে যাইনি, কিন্তু ওরা সবাই কথাটা অবশ্যই শুনবে, এবং ওরা সবাই বলবে আমরা একজন খুনিকে ভাড়া করেছি। হতে পারে। নিজের কাপে আবার কফি ঢেলে নিল সে। কিন্তু আমি তো শুনলাম জেরি সমাসকে তোমার ভাই কাজে নিক, এটাই তুমি চেয়েছিলে। সে কি খুনি নয়? রাগে ওর মুখটা লাল হয়ে উঠল। সে তা নয়, প্রতিবাদ করল সে। মানুষকে গুলি করেছে সে, কিন্তু সে একজন। ইতস্তত করছে লিসা, কিন্তু হঠাৎ বুঝতে পারল সে যা বলছে সেটা কতটা অবাস্তব। নিজের মনেই ওকে স্বীকার করতে হলো অনেক মানুষ হত্যা করেছে সমার্স, তার মধ্যে কিছু প্রায় বিনা কারণে। এটা নিয়ে ওকে অনেকবার দোষারোপও করেছে লিসা, কিন্তু ওর মুখের উপরই হেসেছে জেরি। যা হোক, বলল সে, যদি সে তা করেও সেটা প্রশ্রয়ের যোগ্য কোনো কাজ হলো না। অযথা হত্যা আমি মোটেও দেখতে পারি না। আমিও না, শান্ত স্বরে ননি বলল। কিন্তু তাই বলে
ভালো লোকের অস্ত্র ছেড়ে দেওয়ার কোনো অর্থ হয় না যখন অন্যেরা তা করছে না। শান্তির কথা দুই পক্ষ থেকেই আসতে হবে। তোমার বাবা সুন্দর একটা রাঞ্চ গড়ে তুলেছিল, এখানে শান্তিও সে রক্ষা করেছে, মাঝে মাঝে কঠিন হাতে, কিন্তু সে তা রক্ষা করেছে। মানুষ শান্তিতে বাস করেছে। তোমার ভাইয়ের অনুভূতিও তোমারই মতো, সেও হত্যার বিরোধী, কিন্তু তাতে কি ঘটছে? আর সবাই কি সে ভালো বলে তার সাহায্যে এগিয়ে আসছে? তার বদলে ওকে নরম পেয়ে রান্সটাকে লুটে পুটে খাচ্ছে। এখন তোমার ভাই আমাকে কাজে নিয়েছে, 1 মাসের মধ্যেই যে এখানে আবার শান্তি ফিরে আসবে তার নিশ্চয়তা আমি দিতে পারি। আবার খাওয়ার দিকে মন দিল রনি। লিসা চিন্তামগ্নভাবে ওর দিকে তাকিয়ে আছে। জেরির বদলে তার ভাই ড্যাশারকে কাজে নেয়ায় সে খ্যাপ্পা হলেও এই নীল চোখের গানম্যানকে ওর পছন্দই হচ্ছে। নিশ্চয়তা নিয়ে লোকটার উপর নির্ভর করা যায়। তুমি জেরিকে পছন্দ করো না তাই না? হঠাৎ প্রশ্ন করল সে। ইতস্তত করল ড্যাশার। জানে ওই বিষয়ে লিসার সাথে আলাপ করা বিপজ্জনক ব্যাপার। লিসা ধীরে আরম্ভ করল সে। ওকে আমি চিনি না, কিন্তু ওর সম্পর্কে যা শুনেছি তা আমার মনকে নাড়া দিতে পারেনি। হয়তো আমার ভুলও হয়ে থাকতে পারে। অনেকবারই তা আমি করেছি। তোমার নিজেরই অনেক বুদ্ধি আছে, তুমি তো ওকে চেনো, ও কেমন, আর তোমার বিচারে মানুষের কেমন হওয়া উচিত সেটা তুমি নিজেই সৎভাবে বিচার করে দেখো। উঠে দাঁড়ালো লিসা। মনে হচ্ছে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। দরজা দিয়ে বেরোবার সময়ে একটু ইতস্তত করল রনি। হ্যাঁ, ভালো কথা। সন্ধ্যায় তুমি হেনরিকে ফিরতে দেখেছ? না তো, জবাব দিল লিসা। ওর সাথে গত দুদিনে আমার একবারও দেখা হয়নি। ও কি কোথাও গেছে? না, ঠিক মতো ফিরল কিনা জানতে চাচ্ছিলাম। বাইরে বেরিয়ে সিঁড়ির উপর একটা সিগারেট তৈরি করার জন্যে থামল সে। তাহলে টেসার মফিকে হত্যার কথা হেনরি মেয়েটাকে বলেনি, তাহলে কে ওকে খবরটা দিল? আর ঘটনা কোন প্যাসে ঘটেছে এটাই বা কেন বলেছে? হেনরি জেগেই তার ব্যাংকে শুয়ে আছে, ভাবছে। আজকের দিনটা ওর ব্যস্ততা আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে কেটেছে। সন্দেহ আর চিন্তা ওর মাথায় ভিড় করে আছে। ড্যাশার কতটা জানে? এস্টেট ডাকাতদের গোপন আস্তানায় বা সে কীভাবে চিনল? রাসলাররা অবশ্য অন্য দলটার সম্পর্কে জানে, কিন্তু ওরা কে বা কারা তা কেউ জানে না। জানলে কেবল বিল ওয়াটসন জানতে পারে। হেনরি হঠাৎ টের পেল সে ভয় পেয়েছে, দারুণ ভয়। মৃত্যুকে সে আগে কখনো ভয় করেনি। গুলি খেয়ে মৃত্যু, স্টাম্পিড বা খ্যাপাসার কিছুই সে কেয়ার করেনি। ওর কেবল একটাই ভয়, সেটা ফাঁসির দড়ি। সারা জীবন সে কাউহ্যান্ড হিসেবেই কাজ করেছে। ওর ভালো করে জানা আছে রাসলিং করে ধরা পড়লে ফাঁসি অনিবার্য। রনি ড্যাশার আসার পর থেকেই তার ভয়টা দ্বিগুণ হয়েছে। হেনরির দেশ ছাড়ার সময় হয়েছে। কাউকে কিছু না জানিয়ে সে সরে পড়বে। হেনরি সিদ্ধান্ত নিল সকালেই চুপি চুপি ওরিগনের পথে রওনা হবে। 8 চলিত প্রথা অনুযায়ী বেন কেসি আর ড্যাশার গরু জড়ো করার ব্যবস্থা নিয়েছে। সেটা পুরোপুরি একটা স্থানীয় ব্যাপার। রকিংকের যেসব গরু বাছুর ব্যান্ড করা হয়নি সেগুলোকে ব্যান্ড করা আর স্টকের সংখ্যা গুনে দেখাই এর প্রধান উদ্দেশ্য। তবে ঘাস খেতে খেতে অন্য রাঞ্চের কিছু গরুও এই দলের সাথে যোগ দেওয়াই স্বাভাবিক বলে প্রতিবেশী রানসারগুলোকেও ব্যান্ডিং দেখার জন্যে লোক পাঠাতে বলা হয়েছে। ওদের রাঞ্চের গরুগুলোকে ফিরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার কারণেই এই ব্যবস্থা। গত সপ্তাহের পুরোটাই ওরা রাঞ্চের দূর সীমানা থেকে গরু তাড়িয়ে আনার কাজে ব্যস্ত ছিল। লোকবলের অভাবে একেবারে গরুর ছোট ছোট দলকে সামলাচ্ছে ওরা। কাজের চাপে হেনরি আর সরে পড়ার সুযোগ পায়নি। ড্যাশার রাস্তার প্রিয় গেল্ডিং টপারের পিঠে আরোহী হয়েছে। টেরি, হ্যারি, কিড লেকার, রজার, শর্টি, মন্টানা, হেনরি সবাই কাজে ব্যস্ত। ভালোই এগোচ্ছে কাজ। চাক ওয়াগনের পাশ থেকে জনি হিউবার্ট বিরক্ত চোখে সব খেয়াল করছে।
সে ঠিক বুঝতে পারছে না ওর কি করা উচিত। সিলভার হিউবার্টের মনে কোনো সন্দেহ নেই, সে লড়তে চায় এবং সেজন্য সে তৈরি। লং হিউবার্ট কাজে সাহায্য করছে। 3H এর কিছু গরু পাওয়া গেছে, একটা যে ক্যানেক্টের এবং একটা বার এল ইউরাঞ্চের। রনি কঠিন পরিশ্রম করছে, নিজের অংশের পরেও আরও করছে। দিনের তাপমাত্রা বেড়ে উঠেছে। পেনকেসি চিন্তাযুক্ত ভাবে কিছুক্ষণ চেয়ে থেকে পেন্সিলটা চোখা করে নিয়ে হিসাবের খাতার পাতা উল্টালো। চাক ওয়াগান থেকে খাবার ঘন্টা শুনে হ্যাট থেকে ধুলো ঝেড়ে রনি চিৎকার করলো, সবাই চলো, খাবার তৈরি। ঝট করে লাগাম টেনে পিছনে দুই পায়ের উপর বেয়ে ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে হ্যারির সাথে পাল্লা দিয়ে চাক ওয়াগনের দিকে ছুটল কিডলেকার। ওদের পেছনেই টেরি। হেনরি এতক্ষণ আগুনের পাশে ব্যান্ডিং করছিল। আগুনের তাপে ওর মুখটা লাল হয়ে উঠেছে। উঠে দাঁড়িয়ে রনের দিকে চেয়ে সে হাসল। কাজ ভালোই এগোচ্ছে, বলল হেনরি, কিন্তু অপেক্ষা করো। সুগার লোফের ল্যান্ডিনো গরুগুলোকে কাবু করা যে কি কঠিন তা বুঝবে। খারাপ, প্রত্যেকটাই পিকলি পেয়ার খায়, একেবারে বুনো। ওরা হাঁটুতে ভর দিয়ে ঝোপের ভিতর ঘুরে বেড়ায়। সত্যি, মাসখানেক আগে আমি একটাকে দেখেছি, ওর হাঁটুতে একটা লোমও নেই, আর ওর নাক মুখ পেয়ারের কাঁটায় বোঝাই। বয়স্কগুলো অনেক স্মার্ট, রনি সায় দিল। কাঁটার খোঁচা না খেয়েই ওরা বেশিরভাগ পিকলি পেয়ার খেতে পারে। টেক্সাসের বিগ বেন্ডে আমি দেখেছি, মাসের পর মাস ওরা কোনো ওয়াটার হোলের কাছে না গিয়েও থাকতে পারে। পেয়ারের পানি ওদের জন্যে যথেষ্ট। ওটা ল্যাশের কাজ, একমত হলো জনি হিউবার্ট। ওদের দল বেঁধে বের করা অসম্ভব, দড়ি দিয়ে একটা একটা করে টেনে বের করতে হয়। রাতের বেলা দড়ি ছুঁড়ে কখনো গরু ধরেছ? টেরি প্রশ্ন করল। ওটা একটা ভয়ঙ্কর কাজ, টেক্সাসে আমি তা করেছি। বুনো বিশাল মসি হর্স রাতের বেলা জঙ্গলের গভীর থেকে বেরিয়ে ওয়াটার হোলের দিকে যায়। চুপিসারে ওদের পিছু নিয়ে বিকট চিৎকার দিয়ে চার্জ করে ওদের ভিতরে ছুটে যেতাম। অন্ধকারে কেউ ভালো দেখতে পেতাম না। সামনে কালো যা কিছু দেখা যায় সেটাই হয়তো গরু হতে পারে। আমি শুনেছি একবার এক মেক্সিকান একটা ভাল্লুককেই গরু মনে করে দড়ি ছুঁড়ে আটকে ফেলেছিল। অবিশ্বাস করার কোনো কারণ দেখি না, মন্তব্য করল হেনরি। ক্যালিফোর্নিয়ায় ভ্যাকেরোরা কাউবয় নিছক আনন্দের খাতিরেই সেটা করত। মাঝে মাঝে বিশাল লংহর্ন ষাঁড়ের বিরুদ্ধে লড়াই করিয়েও মজা দেখত। বাজে কথা, প্রতিবাদ করল লং হিউবার্ট। গ্রিজলির বিরুদ্ধে ষাঁড় কিছুই করতে পারবে না। সেটা তোমার কথা, কিডলেকার আপত্তি জানালো। একবার আমি একটা বিরাট লংহর্নকে ঝোপের ভিতর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখেছি। একটা চোখ নেই, ক্ষত বিক্ষত দেহ, কিন্তু সে নিজের পায়েই দাঁড়িয়েছিল। কিছু খোঁজাখুঁজির পর দেখলাম একটা গ্রিজলি মরে পড়ে আছে, বিশাল আকার। সপ্তাহখানেক পরে আমি আবার ওদিকে গেছিলাম, দেখলাম ওই লংহর্ন খ্যাপার মতো ঘুরছে। মনে হলো সে আরেকটা গ্রিজলি শিকার করার জন্যে হন্য হয়ে ঘুরছে। লং একদৃষ্টে কিড লেকারের দিকে কয়েক সেকেন্ড চেয়ে রইল। যত সব আশারে গল্প, বলে বলে অবজ্ঞা প্রকাশ করল সে। এমন গল্প কেবল কেবল কচি ছেলেরাই বড়দের আসরে বলতে পারে। সহসা সবাই নীরব হলো। রনির চোখ বিশাল জনি হিউবার্টের উপর। লোকটা সতর্ক চোখে মাথা তুলে দেখছে। ম্যাজিকের মতোই সবাই ছড়িয়ে পড়ল। কেবল রান্নার আগুনটার পাশে কিড লেকারের মুখোমুখি দাঁড়িয়ে আছে লং। হিউবার্টকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে, চেহারায় হেলান হেলার ভাব।
লেকারের গড়ন পাতলা এবং সে কম কথার মানুষ। মাথায় সরু প্রান্তের হ্যাটটা পুরনো আর তোবড়ানো। মুখে দাড়ি নেই বটে, কিন্তু ওর চোখ দুটোই অভিজ্ঞতার ছাপ। হঠাৎ রনি উপলব্ধি করল লং বোকামি করতে যাচ্ছে। আমার বিশ্বাস, ধীর স্বরে বলল কিল। আমার ট্র্যাকও তোমার মতোই বড়, লং। তুমি আমাকে মিথ্যাবাদী বলতে চাইলে বলতে পারো, কিন্তু তা বলতে হবে পিস্তল ড্র করে। অবাক হয়েছে লং এবং ভীষণ ক্ষেপেছে। পুচকে ছেলের সাহস। দ্রুত ওর হাত পিস্তলের বাটের দিকে নামলো। মুহূর্তে কিড লেকার বাম হাতে ড্র করে ওর মাথা ফুটো করে দিল। লং হিউবার্ট হাত পা এগিয়ে মুখ থুবড়ে আগুনের পাশে পড়ল। ওর মাথা আর ঘাড়ের পিছন দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণের জন্য সবাই স্তব্ধ। তারপর সিলভার হিউবার্ট আগুনের চক্রটার পাশে এসে দাঁড়ালো। ও চেহারা নিষ্ঠুর আর কঠিন। হতচ্ছাড়া ডেপো ছোকরা, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। কিড তার খোলা পিস্তলটা স্থির হাতে ধরে আছে। ওর স্বরটা ঠান্ডা। সে নিজেই তার মৃত্যু ডেকে এনেছে। শান্ত স্বরে সে বলল, ওর বড়াই, এর মুখটা একটু বড়ই ছিল। এটা সবাই জানে। আমাকে হারাতে পারবে মনে না করলে লড়তে আসতো না। হত্যা করাটা আমার স্বভাব নয়। সে আরও বলল, হিউবার্টদের বিরুদ্ধে আমার কোনো বিরোধ নেই। তোমরা পাহাড়ের ওপাশে থাকলেই হলো। ওখানে যদি ওর বদলে আজ আমি পড়ে থাকতাম, তাহলে কি তুমি এত হইচই করতে? মনে হয় না। কিড ঠিকই বলেছে, শান্ত স্বরে বলল বেন। লংই এটা শুরু করেছিল, কিন্তু সে স্লো বলে হেরে গেছে। হয়তো পরের বার যখন দেখা হবে, চিৎকার করে বলল সিলভার, আমি এতটা চলো হব না। হয়তো। লেখারের চেহারা একটু ফ্যাকাশে চেহারা, কিন্তু শান্ত। আমি ঝগড়া বা লড়াই চাচ্ছি না। তোমার যেমন খুশি তাই হবে। ঠান্ডাভাবে পিস্তল খাপে ভরে পিছন ফিরল কিড। ওয়াগনের কাছে গিয়ে নিজের কাপে কফি ভরার আগে সিলভার বা জনির দিকে ফিরল না। ম্যাক লোকটার দিকে একবারও তাকালো না। রনি সহজ ভঙ্গিতে আগুনের পাশে এসে দাঁড়ালো। আমাদের অনেক কাজ বাকি পড়ে আছে। আমরা লড়াই করলে কোনো কাজই এগোবে না। আমরা সবাই দেখেছি কি ঘটেছে। লং তোমার ভাই ছিল এবং তোমার একটু উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা ভুলে যাওয়াটাই এখন সব থেকে ভালো। আমরা কিছুই ভুলবো না, গর্জে উঠল সিলভার। তাহলে মনে রেখো, ওই ছেলেটা রকিং কে রাইডার। বব কেসি কথা বলল। ওর স্বরে হঠাৎ কঠিন চ্যালেঞ্জের সুর বেজে উঠল। মনে রেখো হিউবার্ট, তোমরাই এর শুরু করেছো। আমি বেঁচে থাকতে জন্মই হয়নি। আমি বেঁচে থাকতে রকিং কে এর কোনো রাইডারের কেউ ক্ষতি করবে এমন লোকের জন্মই হয়নি। তোমরা যদি ফাইটি চাও, এখন বা যে কোনো সময়ে শুরু করতে পারো। রনির দেহবেহ উত্তেজনার ছোট একটা ঢেউ খেলে গেল। ওখানকার সবার চেহারায় দারুণ একটা বিস্ময়ের ভাব ফুটে উঠতে দেখল সে। অনেকের মনেই সন্দেহ ছিল, বব কেসির মতো ঠান্ডা লোক রক্তক্ষয়ী লড়াইয়ে কিছুতেই নামবে না, কিন্তু ওর আজকের এই শক্ত চেহারা আগে কেউ কখনো দেখেনি। হিউবার্টরা যে এটা আশা করেনি এই সম্পর্কে রনি নিশ্চিত। রকিং কের কিছু লোকও এত অবাক হয়েছে এতে অবাক হয়েছে। এখন বব স্পষ্টই নিজেকে স্পষ্টই ব্যক্ত করেছে। জনি হিউবার্ট সব থেকে অবাক হয়েছে। ভুরু কুচকে তরুণ রানচারের দিকে অস্বস্তি ভরে তাকালো সে। এখনই আমি ঘোষণা করে দিচ্ছি, রেঞ্জ ওয়ার শুরু হলে আমরা শেষ ডলার আর শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। সে একটু থামলো। চলো আবার আমরা কাজে নামি। কফির কাপ নামিয়ে রেখে কিডের পাশে এসে থামলো টেরি। আজ বিকেলে আমি তোমার সাথে রাইড করব। লেকার,
তোমাদের দুজনের কাউকে আজ রাইডিংয়ে যেতে হবে না, বাধা দিয়ে বলল ড্যাশার। তোমরা হেনরি আর রজারের কাজটা করবে। কিড ব্যান্ডিং করবে আর আগুন জিয়ে রাখবে। এতক্ষণ জনি হিউবার্ট একটা কথাও বলেনি, কেবল একবার ভাইয়ের মৃতদেহটার দিকে তাকালো, ঠান্ডার চোখে যাচাই করলো। কিটকে পাত্তাও দিল না। ওকে মনে মনে আগেই জরিপ করেছে, ওর উপর জীবন নাশের হামলা আসতে পারে বুঝেই যে ওকে বাইরে যেতে দিচ্ছে না ড্যাশার, সেটা বুঝতে 1 সেকেন্ড দেরি করেনি। পরিস্থিতির টেনশন এখনো কমেনি। তোমাদের রাউন্ড আপ আমরা শেষ করে দেব বাছারা, কিন্তু কোনো ঝামেলা নয়। আমরা কোনো বিপদ চাই না। ওরা তাজা ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। রনিকে ঘোড়ায় চড়তে দেখে বব এগিয়ে এলো। রনি, তোমার কি মনে হয় ওরা সরে থাকবে, নাকি ঝামেলা করার ফন্দি আসছে? আমার সন্দেহ হচ্ছে আমাদের কপালে লড়াই করাই আছে, জবাব দিল রনি। তবে আমার বিশ্বাস রাউন্ড আপ ওরা শেষ করবে, কিন্তু পরে ঝামেলা করবে। প্রায় 1 ঘন্টা পর হেনরি 6টা গরু তাড়িয়ে নিয়ে হাজির হলো। ওই হিউবার্টদের আমার মোটেও বিশ্বাস হয় না, হঠাৎ মন্তব্য করলো সে। ওরা ঝগড়াটে পরিবার থেকে এসেছে। কিড না মরা পর্যন্ত ওরা এখন শান্ত হবে না। সাথে আমাদেরও অনেককেই শেষ করবে। কৌতূহলী দৃষ্টিতে রনি ওর দিকে তাকালো। তুমি আমাদের বললে হেনরি, তার মানে তুমি থাকছো? হেনরির চেহারাটা সামান্য লাল হলো। তোমার কি করে ধারণা হলো আমি চলে যাচ্ছি? আজ করেছিলাম। গত রাতে তোমাকে খুব অস্থির আর চঞ্চল দেখলাম। তুমি যদি থাকো আমি খুব খুশি হব। একটু থমকালো হেনরি, কিছুক্ষণ রনির দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, কিন্তু আমি রাসলারদের সাথে কাজ করেছি, তা আমি জানি। অনেক ভালো লোকই সময় কালে কিছু গরু চুরি করে, কিন্তু সংকটের মুহূর্তে সে কোন পক্ষ নেয় তাতেই মানুষ চেনা যায়। শোনো হেনরি, এই রেঞ্জের উপর অনেক আক্রমণ আসবে, লড়াই হবে। আমি হিসেবে যদি খুব ভুল না করে থাকি, রকিং কে একাই ওদের মোকাবেলা করতে হবে। আমারও তাই ধারণা। তাহলে আমি থাকতে পারি? হাসলো ড্যাশার। নিশ্চয়, তবে তুমি যে পরিমাণ খাও তাতে আমাদের প্রতিদিন একটা করে আস্ত গরু লাগবে। প্রাণ খুলে হাসলো হেনরি। আমার চিরকালই একটু বেশি খাওয়ার অভ্যাস। 1 টুকরো তামাক দাঁত দিয়ে কেটে নিল সে। রনি, রজার আমার সাথে এর মধ্যে ছিল না। সে জানতো আমি কিছু কিছু গরু সরাই, কিন্তু সে এতে কোনো অংশই নেয়নি। কথাটা তোমাকে জানিয়ে রাখলাম। ধন্যবাদ। ঘোড়ার মুখ ঘুরিয়ে ওয়াশ ধরে রওনা হলো ড্যাশার। খাবার টেবিলে দেখা হবে। জনি হিউবার্ট 3য় দিন শহরে পৌঁছলো। সতর্ক চিন্তাভাবনা করেই সে এসেছে। ওর প্ল্যানের কথা সে কাউকে জানায়নি, এমনকি সিলভারকেও না। এক নজর দেখেই বুঝলো যার খোঁজে সে এসেছে সে নেভাডা সেলুনে নেই, রেড রয়েছে। অ্যাডামের গানম্যান বারে হেলান দিয়ে সতর্ক চোখে হিউবার্টকে লক্ষ্য করছে। ওর চাউনিটা খেয়াল করেছে জনি। লোকটাকে সে মোটেও পছন্দ করে না, তবু শেষে ওর দিকেই এগোলো। ডাকি বা জেরিকে শহরে দেখেছ? প্রশ্ন করলো জনি। একটু ইতস্তত করলো রেড। দ্রুত চিন্তা চলেছে ওর মাথায়। তারপর সে মাথা ঝাঁকালো। হ্যাঁ, একটু আগেই মলির ওখানে ঢুকেছে ওরা। ওদের বেরোতে দেখিনি। সেলুন থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো জনি। চট করে ঘুরে পিছনের অফিসের দরজায় দুটো হালকা টোকা দিয়ে ভিতরে ঢুকলো রেড। বস, উত্তেজিত স্বরে বলল সে। জনি হিউবার্ট শহরে এসেছে। ডাকি আর জেরি সমার্সের খোঁজ করছিল সে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো অ্যাডাম। ওর চোখ দুটো বিজয় উল্লাসে ঠান্ডা আর কুৎসিত হয়ে উঠেছে। হতে পারে, মন্তব্য করলো সে। জেরি সমার্স, তাই না? রনি ড্যাশারের বিরুদ্ধে জেরি, ওটা একটা দেখার মতো দৃশ্যই হবে। শুধু তাই না, শব্দ করে হাসলো রেড। ওরা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকবে। দুটো রেঞ্জেই অনেক ভালো স্টক আছে। ঠিক তাই,
দাঁত দিয়ে অ্যাডাম চুরুটের গোড়া কাটলো। ঘোড়া নিয়ে ওদিকে যাও। হেনরির দেখা না পাওয়া পর্যন্ত লুকিয়ে থেকো। ওকে বলো বলো ওকে বলো সে যেন আমার সাথে দেখা করে। জনি হিউবার্ট রাস্তা পার হয়ে মলির রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। দেখলো জেরি সমার্স আর ডাকি ছাড়া ওখানে আর কেউ নেই। কফি আর পাই ওদের সামনে। জনিকে ঢুকতে দেখে নট করলো জেরি। হিউবার্টকে ওর দিকে আসতে দেখে সমার্সের চেহারা থেকে হালকা ভাবটা মিলিয়ে গেল। তুমি কি ড্যাশারকে ভয় পাও? জানতে চাইল জনি। রান্নাঘরে পাথর হয়ে জমে গেল মলি ব্রাউন। ওর ময়দা মাখা হাত দুটো মাখানো ময়দার উপর শূন্যে ঝুলে আছে। কৌতুকে মিটমিট করে জ্বলল জেরির চোখ। তারপর সে হাসল। ড্যাশার, আমি ওকে ভয় করব কেন? তাই যদি হয় তোমার একটা কাজ জুটল। কিড লেকার আমার ভাইকে হত্যা করেছে। শুনেছি, জেরি স্বীকার করল। ভাবিনি কিড এতটা ফাস্ট। তবে কাজের চেয়ে লংয়ের মুখটা একটু বেশি চলতো। জনি হিউবার্টের ঠোঁট দুটো পরস্পরের উপর চেপে বসে শুরু হলো। তার নিজেরও একই ধারণা, কিন্তু অন্যের মুখ থেকে কথাটা শুনতে খারাপ লাগে। আমি তোমাকে দূষণ দেব, ঠান্ডাভাবেই বলল জনি। এবং লেকার, ড্যাশার বা কেসির জন্যে একটা বোনাস। কফির কাপে চুমুক দিল জেরি। ওর চোখ সতর্ক, ঠান্ডা এবং সন্তুষ্ট। ডাকির কি হবে? সে শক্ত লোক। ওর কথা আমি বিচার করেছি। 100 বোনাস রোজগার সেও একই হারে পাবে। মাথা ঝাঁকালো জেরি। আগামীকালই আমরা রওনা হব। রান্নাঘরে নীরবে দ্রুত কাজ করছে মলি। ওর মাথাটাও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে চলেছে। তাহলে গুজবগুলো সত্যি। একটা রেঞ্জ ওয়্যার লাগতে যাচ্ছে। হিউবার্ট, রাসলার্স আর অ্যাডামসের বিরুদ্ধে রকিংকে একা। ওদের মানুষও অনেক কম। বুড়ো কেসি মারা যাওয়ার পর থেকেই নেকড়েরা এগিয়ে আসছে। ছিঁড়ে খুঁড়ে রকিংকে ধ্বংস করে দিতে চাইছে ওরা। রনি ড্যাশারের কথা মনে পড়তেই সে ভাবল ওরা হয়তো বিফলও হতে পারে। শর্টি মাইন্ড ওখানে আছে জেনে কিছুটা স্বস্তি পাচ্ছে। শর্টি শীঘ্রই ওর সাথে দেখা করতে আসবে। ওই ছেলেটার মাঝে মধ্যেই হিউবার্ট আর জেরির চুক্তি সম্পর্কে রনির কাছে খবর পৌঁছানো যাবে। ওই ছেলেটার মাধ্যমে হিউবার্ট আর জেরির চুক্তি সম্পর্কে রনির কাছে খবর পৌঁছানো যাবে। হঠাৎ আর একজনের কথা তার মনে পড়ল। লোকটা ভালো। ওই লোকের সম্পর্কে মলির নিজস্ব কিছু প্ল্যান আছে। আইনশৃঙ্খলাহীন অবস্থার সুযোগ নিয়ে যারা লাভ করতে চায় তারা সবাই একজোট হতে শুরু করেছে। ওদের ভয় রনি ড্যাশারের নেতৃত্বে রকিংকে হয়তো আবার শক্তিশালী হয়ে উঠতে পারে।